নমস্কার। হ্যালো পাপিয়া ম্যাডাম, হ্যালো তনুশ্রী, হ্যালো রীতা ম্যাডাম, গুড ইভিনিং। হ্যালো সুচরিতা ম্যাডাম, হ্যালো মধুরিমা ম্যাডাম, গুড ইভিনিং পূজা ম্যাডাম। আজকের ঘটনাগুলো খুব ইন্টারেস্টিং। হ্যালো শর্মিষ্ঠা ম্যাডাম, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। একটু ওয়েট করে যাই। হ্যালো রঞ্জিতা ম্যাডাম, হ্যালো সৌম্য ম্যাডাম, হ্যালো তিশা ম্যাডাম, সুদীপ্তা ম্যাডাম, গুড ইভিনিং। হ্যালো সুদীপ্তা ম্যাডাম, হ্যালো অরিজিৎ বাবু, গুড ইভিনিং। এই তো পিয়ালি ম্যাডাম এসে গেছেন। হ্যালো পিয়ালি ম্যাডাম। আজকে ঘটনাগুলো যেগুলো আমি শেয়ার করব বেশ ভয়ের ঘটনা। 1-2 মিনিট ওয়েট করে যাই। অনেকদিন পর তিশা ম্যাডাম লিখেছেন আপনাকে লাইভে দেখছি। হ্যাঁ, বেশ কিছুদিন বাদে এলাম। আমি আস্তে আস্তে এরপর চেষ্টা করব আবার রেগুলারাইজ করতে আর কি, প্রত্যেক ওই মানে আমি যেরকম নর্মালি চেষ্টা করি আর কি অল্টারনেট ফ্রাইডেজ আসতে, মাসে দুটো করে আমি চেষ্টা করব সেইটা করতে। হ্যালো শুভজ্যোতি বাবু, এই তো ভাইয়া কাকু এখানে। অমিতা ম্যাডাম আমার কাজিন, উনি শিলিগুড়িতে থাকেন। অমিতা নাহা আমার আত্মীয় হন, কাকিমা হন। তো আর কাকু আছে লাইনে আর কি, দেখছি ওনাকে ভাইয়া কাকু। আচ্ছা, আর একটু ওয়েট করে যাই। আমার প্রচুর আত্মীয় স্বজন বাবার সাইডের শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকে। তো অমিতা কাকিমা একজন কাকি আমার খুব ক্লোজ, উনিও আছেন এখানে দেখছি। আমি কি এবার শুরু করে দেব নাকি ওয়েট করে যাব? বলুন সবাই। শুভজ্যোতি বাবু লিখেছে ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো কেমন কাটলো দাদা? ঠিকঠাক কেটেছে, যেরকম কাটা উচিত ঠিক সেরকমই কেটেছে। শীত তোমার কেমন কেটেছে শুভজ্যোতি? শীত মনে হয় এবার বিদায় নিল, একদম শীত বিদায় নিল মনে হচ্ছে। তনুশ্রী ম্যাডাম লিখেছেন হ্যালো শুরু করো। হ্যাঁ, শীত বিদায় নিয়েছে, এটা ঠিক কথা। গরমকাল আসছে। হ্যালো মাম ম্যাডাম, প্লিজ স্টার্ট। চলুন, সবাই এবার স্টার্ট করতে বলেছে, তো স্টার্ট করা যাক। আজকে আমি আপনাদের সামনে, হ্যালো মিতালি ম্যাডাম, তো মিতালি ম্যাডামের হাজব্যান্ডের দেওয়াই প্রথম ঘটনাটা, এটা আমি শেয়ার করব। 3টে ঘটনা শেয়ার করব। একটি দিয়েছেন সুমন বাবু, অর্থাৎ সুমন পাল, যেটা কল্যাণীতে কেন্দ্র করে একটি ভয়াবহ ঘটনা। আচ্ছা, নমস্কার সুমন বাবু। দ্বিতীয় ঘটনা যেটা বলবো সেটা রঞ্জিতা ম্যাডাম দিয়েছেন। ওই ঘটনাটাও ভীষণ ভয়ের, এবং ঘটনাটা কিন্তু আজও ঘটে। আচ্ছা, রিমি ম্যাডাম লিখেছে হায় দাদা, আজ আমি ফার্স্ট টাইম লাইভে এলাম, এতদিন রেকর্ডিং দেখেছি। তাহলে রিমি ম্যাডাম এবার আপনার বিশ্বাস হবে যে আমি সত্যি জীবিত, আমাকে লাইভে যখন দেখছেন। ঠিক আছে, তো মজা করলাম।
দ্বিতীয় ঘটনাটা এখনো ঘটে, এবং থার্ড ইনসিডেন্ট আমাকে দিয়েছেন তনুশ্রী ম্যাডাম। থার্ড ইনসিডেন্টটাও খুব ইন্টারেস্টিং, অন্যরকম ইনসিডেন্ট। সুতরাং এবার শুরু করা যাক ঘটনাগুলো। আচ্ছা, এবার আমি একটা ঘটনাগুলো বলার আগে আমি একটা কথা বলে নিতে চাই, যে ঘটনাগুলো বলার আগে আমি একটা কথা বলে নিতে চাই যে আমাকে যারা ঘটনাগুলো দেয় সেগুলো আমি বলি। এখন দেখুন, ওয়েস্ট বেঙ্গলে বলুন বা নানা জায়গায় প্রচুর জায়গা আছে, ঠিক আছে? তো ইনফরমেশনগুলো যা দেয় সেগুলো আমি কিছু কিছু ক্ষেত্রে ওনাদের কথার ওপর বিশ্বাস করে বা ওনাদের মানে ইনফরমেশনের ওপর বেস করে বলি, এবং আমারও ভুল ত্রুটি থাকতে পারে। আমিও মানুষ, যারা ঘটনাগুলো দেয় ওনারাও মানে নর্মাল আর কি, ভূত নয়, আমিও ভূত নই, তারাও ভূত নয়। সুতরাং ভুল ভ্রান্তি সবারই হতে পারে। সুতরাং ভুল থাকলে বা কোনো ইনফরমেশন যদি ভুল থাকে আমাকে ক্ষমা করবেন। এবং যারা ঘটনা দেন, আমি এটা সবসময় বলি, আপনারা যদি দেখেন যে আপনাদের কোনো একটা ইনসিডেন্ট বলার সময় আমি কিছু একটা ইনফরমেশন মিস্টেক করেছি, সেটা আপনারা কিন্তু এইখানে ক্ল্যারিফাই করে দেবেন, ঠিক আছে? কারণ আমি যেহেতু অনেকগুলো ঘটনা বলি, হতেই পারে যে একটা কিছু মিস করে যেতে পারি। সেই জন্য এরকম যদি কিছু মিস করে যাই, তাহলে আপনারা প্লিজ সেটা দেন এন্ড দেয়ার কারেক্ট করে দেবেন, ঠিক আছে? দাদা ম্যাডাম বলো না, কেমন প্লিজ, কেমন আছে? আমি ভালো আছি রিমি, মোটামুটি ভালোই আছি। পৃথিবীতে কোনো মানুষই পুরোপুরি সাকসেসফুল হয় না, সুতরাং পুরোপুরি ভালো কেউই থাকতে পারে না। তাও যতটা ভালো থাকা সম্ভব আছি। তাহলে শুরু করা যাক প্রথম ঘটনাটা। এই ঘটনাটা আমাকে দিয়েছে সুমন বাবু, সুমন পাল। ঘটনাটা প্রায় 10-15 বছর পুরনো। তো ঘটনাটা অর্ক ভালো আছি, থ্যাংক ইউ। এবার ঘটনাটা আমি স্টার্ট করছি। এবার বাকি যা যা কমেন্টস আছে, মহুয়া ম্যাডাম নমস্কার, আমাকে ভুলে গেছো নাকি? না অর্ক, তোমাকে কেন ভুলবো? তুমি আমার ছোট ভাই, তোমাকে আমি ভুলতে পারি? তো আমি সবাইকেই মনে রাখি। আর এবার আমি ঘটনা শুরু করি। তার কারণ আমি ভালো আছি মহুয়া ম্যাডাম, কারণ আমি ঘটনার মধ্যখানে কমেন্টস পড়লে একটা ডিস্ট্রাকশন হবে। সুতরাং আমি ঘটনাটা বলি, আমি পরে কমেন্টের রেসপন্ড করার চেষ্টা করব। সুতরাং স্টার্ট করা যাক। হ্যালো শিল্পা ম্যাডাম। ঘটনাটা 10-15 বছর আগেকার ঘটনা। তো সুমন বাবুর এক দাদা, তার এক বন্ধু ছিল যিনি কল্যাণীতে চাকরি করতেন। তো ওনার বাড়ি ছিল দমদম অঞ্চলে, কিন্তু চাকরির খাতিরে ওনাকে পরে রানাঘাটে একটি জায়গা, একটা মানে একটা ফ্ল্যাট বা ওইরকম একটা ভাড়া নিয়ে থাকতে হয়। তো এবার আমি যেহেতু সুমন বাবুর দাদার বন্ধুর সঙ্গে ঘটনাটা ঘটেছিল, আমি ডাইরেক্টলি এবার ওই বন্ধুকে মানে মিন করেই আর কি ঘটনাটা বলবো, যাতে করে মানে রিলেশনের মধ্যে এই যদি বলি যে দাদার বন্ধু, তাহলে কমপ্লিকেশন এসে যাবে, মানে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলার মতো হয়ে যাবে। সুতরাং এবার স্টার্ট করা যাক। তো এই বন্ধু ভদ্রলোক কল্যাণীতে চাকরি করতেন এবং রানাঘাটে ভাড়ায় একটি জায়গায় থাকতেন। উনি ট্রেনে যাতায়াত করতেন। ওনার রুটটা কি ছিল? উনি আসতেন হলো রানাঘাট থেকে পায়রাডাঙ্গা, পায়রাডাঙ্গা থেকে চাকদা, চাকদা থেকে কল্যাণী। এর মধ্যে আরো অনেক স্টেশন আছে, কিন্তু সব স্টেশন এই ঘটনার জন্যে রেলিভেন্ট নয়, বা যাকে বলা যেতে পারে দরকারি নয়। সুতরাং ঘটনার স্বার্থে আমি অনেক স্টেশন মানে নাম নেব না, ঠিক আছে? সেগুলোকে স্কিপ করে যাব। এবার শোনা যাক তাহলে কি হয়েছিল
সেই ভদ্রলোকের সঙ্গে সেইখানে। তো উনি ট্রেনে করে আর কি রানাঘাটে যখন ছিলেন, রানাঘাট থেকে কল্যাণীতে আসতেন, কাজ করতেন, আবার রানাঘাটে ব্যাক করতেন। তো প্রথম 4-5 বছর ওনার সঙ্গে কোনো বিচিত্র বা কোনো অ্যাবনর্মাল ঘটনা ঘটেনি। তারপর 4-5 বছর বাদে উনি একদিন ট্রেনে করে যাচ্ছেন। উনি কল্যাণীতে মানে সকালে যেতেন এবং রাত্রে আর কি আবার রানাঘাটে ফিরে আসতেন। কল্যাণীতে আমার বাড়ি। আচ্ছা, খুব সুন্দর লাগলো রঞ্জিতা ম্যাডাম। আশা করি আপনার ঘটনাটা শুনতে বা আপনার জায়গার নামগুলো মেলাতে হয়তো সুবিধা হবে। ঠিক আছে, এবার উনি যখন ফিরতেন, ওনার ফিরতে অনেক রাত হতো। উনি একটা পার্টিকুলার শিফটে কাজ করতেন এবং যে শিফটে উনি কাজ করতেন সেই শিফটে ওনার ফিরতে ফিরতে অনেক রাত হতো। তো উনি যখন ট্রেনে উঠতেন, উনি নর্মালি ভেন্ডার কামরার আগের কামরায় উঠতেন এবং যখন উঠতেন ট্রেনের ওই কামরা মোটামুটি ফাঁকাই থাকতো, খুব কম লোক উঠত। তো এরকম করে উনি একদিন ট্রেনে উঠেছেন। ট্রেনে উঠে উনি চাকদা ক্রস করেছে, তাও বছর 4-5 হওয়ার পরে। মানে উনি কল্যাণীতে চাকরি করছেন, তারপরে 4-5 বছর যাওয়ার পরে উনি একদিন রাত্রে ফেরার সময় কল্যাণীতে ট্রেনে উঠেছেন। এবার ট্রেনটা যখন চাকদায় ঢুকবে তার আগে চাকদা ঢোকার আগে উনি দেখলেন যে একটি যুবক, রোগা পাতলা শ্যাম বর্ণ, দরজার সামনে রড ধরে দাঁড়িয়ে আছে। তখন অনেক রাত, দেখে হকার মনে হয়, কারণ হকারের ব্যাগ দোল খাচ্ছে আর ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে। প্রথম দিন উনি ভাবলেন হয়তো যে কোনো কারণেই রাত হয়েছে বা কিছু হয়েছে, উনি কিছু ভাবলেন না অত। প্লাস উনিও টায়ার্ড ছিলেন, ঠিক আছে। সুতরাং উনি একটু দেখে টেকে ঢুলতে ঢুলতে আর কি চলে গেলেন। এরকম করে বেশ কিছুদিন ধরে উনি তারপর দেখতে শুরু করলেন যে উনি রাত্রের দিকে যখনই ট্রেনে ফেরেন, নিয়মিতভাবে ওই অত রাত্রে, ওই গভীর রাতে দরজার কাছে ওই ছেলেটি দাঁড়িয়ে থাকে, কাঁধে ঝোলানো ব্যাগ, রড ধরে দোল খাচ্ছে, অথচ সিট কিন্তু ফাঁকা। উনি একদিন ইশারায় ছেলেটাকে বললেন যে বসো না। আমরা বলি অনেক সময় ট্রেনে যেতে বা মেট্রোতেও যখন যাই বা মানে অনেক সময় অনেক জায়গাতেই আমরা মানে লোককে বলি বসতে, রাইট? যখন দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ ধরে, বা কোনো ডক্টরের চেম্বারেও যদি যান, কোনো আমরা বলে থাকি। তো সে দেখলো বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, ইশারায় করলো, কিন্তু ছেলেটা কিন্তু অ্যাজ ইফ যেন ওকে দেখতেই পেল না। অথচ এই বন্ধুর মাথায় আবার নানা রকম প্রশ্ন স্ট্রাইক করতে শুরু করলো যে ছেলেটা এরকম ভাবে এত রাত্রে কোথায় থেকে আসে, কেনই বা চাকদায় ঢোকার আগে ছেলেটা নেমে যায়, ছেলেটা কি করে, এত রাত্রে কিসের, কোথায় থেকে হকারি করে এত রাত্রে ওঠে, কেন ওঠে, প্রচুর প্রশ্ন সে ভদ্রলোকের মাথায় কিন্তু তখন জট বাঁধতে শুরু করেছে। কিন্তু রাতের অন্ধকারের মতোই সেই প্রশ্নের উত্তরগুলো অন্ধকারে যেন ঢাকা, কোনো উত্তর নেই। যাই হোক, উনি একটা অদ্ভুত জিনিস দেখলেন যে সবসময় চাকদায় ট্রেনটা ঢোকার আগে ওই ছেলেটি উঠে পড়ে। কখন ওঠে উনি বুঝতে পারেন না। আবার ঠিক পায়রা ডাঙা ঢোকার আগে
ছেলেটি নেমে যায়। মন দিয়ে শুনুন, আমি আরেকবার রিপিট করছি। চাকদা ঢোকার আগে ছেলেটা উঠে পড়ে, পায়রাডাঙ্গা ঢোকার আগে ট্রেনটা ছেলেটা নেমে যায়। তো ওনার ব্যাপারটা একটু অদ্ভুত লাগলো। তো যাই হোক, এই প্রশ্নগুলো নিয়ে উনি নিজের দিন কাটাচ্ছিলেন। তারপর একদিন উনি রাত্রে ফিরছেন, কিন্তু উনি একটা অন্য কামরায় উঠলেন, ভেন্ডার কামরার আগের কামরায় উঠলেন না। সেখানে প্রবীণ নবীন নানা রকম যাত্রী বসে আছে। ওনার মনে হলো এনাদেরকে জিজ্ঞেস করি তো কি ব্যাপার। ওনারা তো নিশ্চয়ই ট্রেনে রেগুলার যাতায়াত করেন, ওনারা হয়তো বলতে পারবেন যে ওই ছেলেটি ওইখানে অত রাত্রে কোথায় থেকে ওঠে, কি করে। তা উনি কয়েকজনকে জিজ্ঞেস করলেন যে দাদা এরকম আমি ভেন্ডার কামরার পাশের কামরায় উঠি, আমার অনেক রাত হয় আসতে, আজকে নয় একটু তাড়াতাড়ি উঠেছি বলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এরকম একটা ছেলেকে দেখি ওঠে, চাকদায় ট্রেনটা ঢোকার আগে কিভাবে উঠে যায়, আবার পায়রাডাঙ্গা ঢোকার আগে ট্রেনটা থেকে উনি নেমে যায়, আমি তো কিছুই বুঝতে পারি না, কি ব্যাপার। তো ওনারা বলেন দূর দাদা, আপনি ঘুমের ঘরে কিছু দেখেছেন, উল্টো পাল্টা হ্যালুসিনেশন করছেন হয়তো, তো আপনি এসব নিয়ে বেশি ভাববেন না, আপনি এইগুলো নিয়ে বেশি ভাববেন না, আপনি ঘুমের ঘরে দেখেছেন, যান বিশ্রাম নিন, ঠিক হয়ে যাবে। তো এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। এই ভদ্রলোক এরপর আর একদিন রাত্রে ট্রেনে করে ফিরছে। তো উনি এই এত রাত করে যখন ফিরতেন ওই ভেন্ডার কামরার আগের কামরায় মাঝে মাঝে একজন বৃদ্ধ ভদ্রলোক উঠতেন, এবং সেই বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে দেখবেন ট্রেনে যেতে যেতে অনেক সময় অনেকের সঙ্গে না মুখ চেনা হয়ে যায়, মানে কথা না বললেও একটা পরিচয় সম্পর্ক যেন সৃষ্টি হয়ে যায়। তো সেই ভদ্রলোকের সঙ্গে সেই সম্পর্ক তৈরি হলো। স্বপ্নানাহা মুখার্জি দেখছেন, উনি আমার মা। যাই হোক, হ্যালো মা। তো উনি সে ভদ্রলোককে গিয়ে বললেন যে দাদা আমি এরকম দেখি এই কামরাতেই একটি ছেলে ওঠে, এবং ছেলেটি চাকদায় ট্রেনটা ঢোকার আগে ওঠে এবং পায়রাডাঙ্গা আসার আগে ছেলেটা কোথাও একটা নেমে যায়। এটা কি করে হয় বলুন তো, এটা কি ব্যাপার। বৃদ্ধ ভদ্রলোক বলল সব কিছু তো জানার দরকার নেই, কথাগুলো মন দিয়ে শুনবেন। আমি ঠিক বৃদ্ধ ভদ্রলোক কি বলেছিল আমি এক্সাক্ট কথাগুলো বলছি। সব সময় যা দেখবে তা খুব স্বাস্থ্যকর নয়, সবকিছু বোঝারও প্রয়োজন নেই, অনেক কিছু দেখবে দেখে ভুলে যাবে। এই বলে বৃদ্ধ ভদ্রলোক চাকদায় নেমে গেল। কিন্তু এই যে দাদা বা বলুন বা এই বন্ধু ভদ্রলোক, যে উনি কথাগুলো থেকে কিন্তু কনফিউজড হয়ে গেলেন। এ আবার কি কথা, সবকিছু জানা স্বাস্থ্যকর নয়, কিছু কিছু জিনিস যা দেখবে সেগুলো মনে রাখবে না, সেগুলো নিয়ে ভাববে না, এ কিরকম কথাবার্তা। আপনারা এখন ঘটনা শুনছেন, আপনাদের মাথায় এখন অনেক কিছু স্ট্রাইক করতে পারেন, কারণ আপনারা যারা ঘটনা শুনছেন আপনারা অলরেডি একটা প্রি কনসিভড নোশন বা একটা মাথার মধ্যে একটা চিন্তাধারা নিয়ে এসছেন যে আমি মানে
অস্বাভাবিক ঘটনা বলবো, কিন্তু একটি মানুষ, তাকে ট্রেনে যদি একজন সুস্থ লোক বলে যা দেখবেন সেগুলো নিয়ে ভাববেন না, তার অবস্থাটা কিরকম হবে ভাবুন। সে কনফিউজড হয়ে গেল, একটা অদ্ভুত ভয়ের ভাব সে ফিল করেছিল। এরপর অনেকদিন ছেলেটিকে দেখেনি। তারপর এলো বর্ষাকাল। বর্ষাকালে উনি একদিন, প্রচন্ড বর্ষা, ঘোর বর্ষা, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যে উনি অন্ধকার রাতে ট্রেনে উঠলেন। ট্রেনে ওঠার পরেই দেখলেন একজন কিছু দূর গিয়ে একটি স্টেশনে নেমে গেল। তার মানে এই মুহূর্তে উনি স্টেশনে, ট্রেনে একলা। এবার মন দিয়ে শুনবেন যেটা বলবো, কারণ যেটা হয়েছিল সেটা এই বন্ধুর সারা জীবন মনে রাখবেন। উনি ওই ভেন্ডার কামরার আগে কামরায় উঠেছেন, আর কেউ নেই, উনি একা বসে আছেন। হঠাৎ দেখলেন চাকদা ক্রস করার পরে ওই হকার ছেলেটি দরজার সামনে রড ধরে দাঁড়িয়ে দুলছে। ওনার মাথাটা একটু ঘুরলো। ভদ্রলোক, এটা কি করে হয়, এটা এতক্ষণ মানে দেখিনি। তারপর ভাবলো হয়তো অন্ধকারে ছিল। আর সেদিন ট্রেনের ওই কামরায় দুটো লাইট খারাপ ছিল, একটা লাইট টিম টিম করে জ্বলছিল। ছেলেটির সাথে কোনোদিন কথা হয়নি। ছেলেটিকে একদিন ইশারায়, আমি প্রথম দিকে বলেছি, বসতে বলেছিল। ছেলেটা কিন্তু অ্যাজ ইফ যেন ওকে দেখতে পায়নি। তারপর থেকে হয়তো ওনার আর ছেলেটার সঙ্গে কথা বলার মনোবৃত্তি হয়নি, হতে পারে। সুচরিতা ম্যাডামের প্রশ্নের উত্তর। তো উনি দেখলেন যে বর্ষার মধ্যে রড ধরে ছেলেটি দাঁড়িয়ে আছে, নিস্তব্ধ অন্ধকার, তার মধ্যে দিয়ে ট্রেনটা চলছে। উনি ঘুমের ঘোরে ছিলেন, কোন রকমে ছেলেটাকে দেখলেন। একবার ভাবলেন যে এটা কি করে হয় যে অন্ধকারের মধ্যে, বর্ষার মধ্যে হঠাৎ ছেলেটা এসে রডটা ধরলো। কিছুক্ষণ বাদে চোখ খুলে দেখছে ছেলেটা নেই। উনি ভাবলেন হয়তো ছেলেটা নেমে গেছে। পরক্ষণেই উনি বাঁদিকে জানলার বাইরে দেখলেন ছেলেটা জানলার বাইরে দুটো রড ধরে এরকম ভাবে ওনার সামনে দাঁড়িয়ে আছে। ট্রেনে যাচ্ছেন, পাশে জানলা, জানলার বাইরে ছেলেটা রড ধরে দাঁড়িয়ে আছে। এটা কি করে সম্ভব উনি ভাবলেন। উনি মানে বেশি কিছু ভাবার আগে, যখন ট্রেনটা পায়রাডাঙ্গায় ঢুকবো করছে, তখন কিন্তু উনি দেখলেন জানলার বাইরে কেউ নেই। এবার উনি নিজের মানে সম্মতি বলুন বা সেন্সটা যেন পুরোপুরি ফিরে পেলেন। উনি ভাবলেন এই আমি কি দেখলাম, ওরম ভাবে কোনো মানুষ তো জানলার বাইরে এত স্পিডে ট্রেনে এরম রড ধরে থাকতে পারে না। এই আমি কি দেখলাম। উনি কোনো রকমে মানে কি বলবো, মানে সেদিন রাত্রে রানাঘাটে ফিরলেন, যেখানে ভাড়ায় ছিলেন। এরপরে ওনার বদলির নোটিশ আসে। ঠিক হয় যে উনি অন্য একটি ইউনিটে বদলি হয়ে যাবেন। তো যা হয় আর কি, বদলি হলে যেখান থেকে ধরুন বদলি হচ্ছে সেখানকার কিছু লাস্ট মোমেন্ট ফর্মালিটিস থাকে, তো সেই সব করতে উনি তারপরে একদিন আবার গেলেন। তো উনি নিজের পুরনো জায়গাতে আবার উঠলেন রানাঘাটে একদিন দুদিনের জন্যে। যাই হোক, সেটা চেনাশোনা ছিল বলে হয়তো উঠতে পেরেছিলেন।
কারণ আগে ওখানে আমি আপনাদের বলেছি যে ভাড়া বাড়িতে ছিল, এখানে ফর্মালিটি কমপ্লিট করার জন্য আবার কয়েকদিনের জন্য ওনাকে যেতে হলো। একদিন রাত্রে উনি এই ফর্মালিটি কমপ্লিট করে কল্যাণী থেকে ট্রেনে উঠেছেন, আবার সেই কামরায়। এবার সেই বুড়ো ভদ্রলোক, সেই বয়স্ক ভদ্রলোক ওনার সঙ্গে আছেন। সেই বয়স্ক ভদ্রলোককে উনি আবার পুরো ঘটনাগুলো বললেন। তো ভদ্রলোক এবার কিন্তু বিরক্ত হলো। সেই ভদ্রলোক বলল যে তোমার তো বয়স কম, তুমি কেন এগুলো নিয়ে এত ভাবো? তোমাকে তো আগেও বলেছি এসব জিনিস স্বাস্থ্যকর নয়। অনেক কিছু দেখবে যা ভাববে তা নয়, কিন্তু আসলে তাই। যা বুঝবে তা নয়, কিন্তু আসলে তাই। এগুলো স্বাস্থ্যকর নয়, তোমাকে আগেও বলছি এগুলো নিয়ে ভেবো না, নিজের কাজ করো, এইসব বলে ভদ্রলোক কল্যাণী থেকে উঠেছিলেন। চাকদার বেশ কিছুটা আগে একটা অন্য স্টেশনে উনি নেমে গেলেন। এবার এই ভদ্রলোক, যে এই দাদা ভদ্রলোক যিনি, ইনি হঠাৎ দেখলেন অন্ধকারে ওনার সামনেই কোনো সিট ওই ছেলেটি বসেছিল। ছেলেটি হঠাৎ সিট থেকে উঠে এসে আবার দরজার সামনে ওই রড ধরে দাঁড়িয়েছে। উনি না বুঝতে পারলেন না যে কখন ছেলেটা এসে ওখানে বসেছে, কখন উঠলো, হঠাৎ যেন এসে দরজা রডটা ধরে দাঁড়ালো। উনি কনফিউজড, ভাবছেন যে কি ব্যাপার, কি কেস। এইসব ভাবতে ভাবতে হঠাৎ একটা কোনো জাংশনে এসে ড্রাইভার হয়তো লাইন চেঞ্জ করছে হবে বা কিছু হবে, মেন থেকে কর্ড বা হোয়াট এভার, একটা ভীষণ জোরে ব্রেক কষার আওয়াজ হলো। ওই কামরায় যতগুলো ওই ঝোলা রড ছিল সবগুলো প্রচন্ড জোরে দুলল। আর তার পরক্ষণে উনি দেখলেন ছেলেটা কিন্তু আর ট্রেনে নেই। ছেলেটা ট্রেন থেকে কখন নেমে গেছে উনি বুঝতেও পারলেন না, কিন্তু ঠিক কয়েক সেকেন্ড আগে ওই ব্রেক কষার আগেও ছেলেটাকেও দেখেছে। অদম্য কৌতূহল হলো ওনার। উনি তক্ষুনি দরজার কাছে ট্রেনের গিয়ে বাইরে দেখলেন যে কি ব্যাপার, ছেলেটা কোথায় নামলো, কি হলো। উনি কি দেখলেন জানেন? উনি যেটা দেখলেন সেটা ওনার শিরদাঁড়ার মধ্যে দিয়ে একটি ঠান্ডা হাওয়ার প্রবাহ তৈরি করলো। উনি দেখলেন রেল লাইনের ওপর দিয়ে ছেলেটা প্রচন্ড ভাবে জোরে পেছন দিকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমরা সবাই তো সামনের দিকে হাঁটি, ছেলেটা পেছন দিকে হেঁটে হেঁটে যাচ্ছে, অলমোস্ট যেন ভেসে 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 চলে যাচ্ছে ব্যাক সাইডে। উনি কোনো রকমে হামাগুড়ি দিয়ে নিজের সিটে গিয়ে বসলো, ঈশ্বরের নাম জপ করলো, কোনো রকমে রানাঘাটে সেই রাত্রে ফিরলেন। এরপর ওনার বদলি হয়ে গেল। এবার বদলি হয়ে গেছে। উনি তো প্রথমে ভেবেছিলেন যে আমি 2-3 দিন পরে কি নতুন ইউনিটে ঠিকঠাক কাজ করতে পারবো ভালো করে। আবার নানা রকম প্রশ্ন এসেছিল, কিন্তু উনি কোনো রকমে নতুন ইউনিট জয়েন করলেন। তো নতুন ইউনিট জয়েন করার পরে উনি আবার ওনার দরকার পড়ল বেশ কিছুদিন বাদে কল্যাণীতে যাওয়ার। এবার না এই জায়গাটা বুঝলাম না, পেছন ঘুরে ভেসে ভেসে না সোজা ট্রেনের দিকে তাকিয়ে পিছনে উনি দেখলেন যে ট্রেন থেকে, অর্ককে আমি বলছি কিভাবে, ট্রেন থেকে মুখ বাড়িয়ে দেখলো উনি তো শেষের দিকে ছিলেন, তারপরে পুরো খালি লাইন। ওইখানে ছেলেটি আর কি প্রথমত আমরা কি নর্মাল মানুষ প্ল্যাটফর্মের উপর দিয়ে হাঁটে, সোজা হাঁটে। প্রথম অ্যাবনর্মালিটি যেটা উনি দেখলেন সেটা হচ্ছিল নিচে রেল লাইনের উপর দিয়ে হাঁটছে এবং তার সামনের দিকে না হেঁটে পেছন দিকে হেঁটে যাচ্ছে এবং যেন অত্যন্ত দ্রুত গতিতে হাঁটছে এবং মনে হচ্ছে যেন
অলমোস্ট ভেসে ভেসে ব্যাক সাইডে চলে যাচ্ছে। ব্যাপারটা এবার ভাবো অর্ক, বুঝতে পারবে কি ভয়ঙ্কর ব্যাপার। তো যাই হোক, ওনাকে এরপর কাজে আবার কল্যাণীতে আসতে হলো। ওই হয়তো 2-1 দিনের জন্য এসছিলেন। তা একদিন রাত্রে উনি যখন ফিরছেন, উনি একটা অন্য কামরায় উঠেছেন, কিন্তু উনি অত রাত করে এবার আর ফিরছিলেন না। উনি সন্ধ্যের দিকে ফিরছিলেন এবং তখন ওই উনি যে কামরা উঠলেন সেখানে প্রবীণ নবীন নানা রকম মানুষ ছিল। সেটা ছিল ভেন্ডার কামরা। তো উনি ওখানে গিয়ে জিজ্ঞেস করলেন যে দাদা, এরকম একটা ঘটনা ঘটলো আমার সঙ্গে কিছুদিন আগে, কি ব্যাপার, আপনারা কি কেউ জানেন? তখন একজন প্রবীণ ভেন্ডার বলল ওনাকে, ও এটা তুমিও দেখেছো? তখনই দাদা বলল, তুমিও দেখেছো মানে? কারেক্ট, সুমি ম্যাডাম ঠিক বুঝেছেন, তুমিও মানে দেখেছো মানে। তখন উনি বললেন, আপনার যদি বা তোমার যদি শোনার সাহস থাকে আমি তাহলে বলতে পারি। বলুন, হ্যাঁ বলুন। বলল যে বেশ কিছুদিন আগে একটি বাচ্চা ছেলে হকার ছিল, সে এই লাইনে যাতায়াত করত। ফ্যামিলির কন্ডিশন ভালো ছিল না, কিন্তু ছেলেটা অত্যন্ত অনেস্ট, ভালো সৎ ছেলে ছিল এবং কাজে প্রচুর মন ছিল, খুব সিনসিয়ারলি কাজকর্ম করত। তো একবার এরকম ভাবে রাত্রে ট্রেনে ফিরছে, রড ধরে বাইরে এরকম দুলতে দুলতে যে কোনো কারণেই হোক ল্যাম্প পোস্টের সঙ্গে ধাক্কা খেয়ে ছেলেটি পড়ে যায়। পরের দিন কোনো রকমে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু এত রক্তক্ষয় হয়েছিল যে ছেলেটিকে বাঁচানো যায়নি। আর এই ছেলেটার এই ট্রেনের প্রতি প্রচন্ড মায়া ছিল, তাই জন্য কিছু কিছু তিথিতে বলুন বা নক্ষত্রে বলুন ছেলেটা এসে দেখা দেয়। কিন্তু এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই হয়তো। এটা শুনে ওই দাদা কিছুটা শান্ত হলো, কারণ ওনার মনে অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো উনি কিছুটা হলো পেলেন। কিন্তু হ্যাঁ, একটা প্রশ্ন এখনো রয়ে যাচ্ছে যে তারপরেও কি উনি ওই ভোর রাত্রের বা শেষ রাত্রের দিকে সেই ট্রেনে ওই দিক থেকে কল্যাণী থেকে রানাঘাট গেছিলেন? হয়তো আর যাননি। যাই হোক, এটা ছিল সুমন পালের দেওয়া ঘটনা। আপনারা ঘটনাটা দেখেছেন, সুমন বাবু, মিতালি ম্যাডাম। যদি কোনো ইনফরমেশনের ইনকারেক্ট আমি দিয়ে থাকি অজান্তে, সেটাকে আপনারা সংশোধন করে দেবেন। এটা ছিল প্রথম ঘটনা। এবার একটা 1-1.5 মিনিটের একটু ব্রেক নিই, তারপর শুরু করব সেকেন্ড ঘটনা। সেকেন্ড ঘটনাটা আজও হয়, আজ ইভেন টুডে হয়, এবং ভয়াবহ ঘটনা। শুনলে বুঝবেন কি ভয়াবহ, যেটা রঞ্জিতা ম্যাডাম আমাকে দিয়েছেন। থ্যাংক ইউ। খুব ভিয়ার্ড প্লাস স্যাড, খুব ভয়ের কষ্টের ঘটনা। হ্যাঁ, ভয়ের কষ্টের ঘটনার তো বটেই। একটা জিনিস খেয়াল করবেন, ডিনার হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম, ডিনার হয়ে গেছে। ভুবন মোহিনী ম্যাডামকে বলছি অনেকদিন বাদে। মিতালি ম্যাডাম, খুব সুন্দর উপস্থাপনা, আপনার বলার ধরনের গল্পটা আরো সুন্দর
মাত্রা পেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সুমন বাবুকে ঘটনাটা শেয়ার করার জন্যে। ভূতের ঘটনা বা কোনো মানে কি বলবো, এই ধরনের ঘটনা যেগুলো ঠিক মানে মানে নর্মাল নয়, মেটাফিজিক্যাল ঘটনা বলুন, মেটাফিজিক্যাল তো ঐশ্বরিক ঘটনা হয়, ভূতের ঘটনা নর্মালি আলটিমেটলি কিন্তু দুঃখের হয়। এবং আমি নিজে পার্সোনালি অনেকে, থ্যাংক ইউ অর্ক ফর সাচ লাভলি কমপ্লিমেন্টস, অনেকে বলে যে ভূত নেগেটিভ এনার্জি। আমি এই জিনিসটার সঙ্গে একেবারে এগ্রি করি না। সে তার জায়গায় আছে, প্রকৃতি একটা পুরো সাইকেলে চলছে, তাই তো? তো আমরা যেরকম আছি, আমাদের ইচ্ছেতে তো আমরা পৃথিবীতে আসিনি, ঠিক আছে? প্রকৃতির নিয়মে আমরা পৃথিবীতে এসেছি। তেমনি ভূতেরাও প্রকৃতিতে আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে, অন্য ডাইমেনশনসে আছে, নেচারের কিছু সিস্টেমের জন্যে। তারা নিজেদের ইচ্ছে থেকেও ভূত হয়নি। সুতরাং তারাও নেগেটিভ এনার্জি না। নেগেটিভ এনার্জি কি? মানুষের মধ্যেও যারা ভালো না তারা হলো নেগেটিভ এনার্জি। সুতরাং নেগেটিভ পজিটিভ এনার্জি, অনেকে বলে যে ভূত হলো নেগেটিভ এনার্জি, আমি নিজে সেটা একদম বিশ্বাস করি না। তো যাই হোক, এগুলো পার্সোনাল ওপিনিয়ন, আপনারা মানে আমার সঙ্গে এগ্রি নাও করতে পারেন, এগুলো রিলেটিভ ব্যাপার, আপেক্ষিক, এগুলো নিয়ে মানে কিছু বলাও যায় না বেশি। তো এবার আমি তাহলে শুরু করছি রঞ্জিতা ম্যাডামের দেওয়া ঘটনা। থ্যাংক ইউ মধুমিতা ম্যাডাম। সত্যি ছেলেটার থেকেও ওর বাড়ির লোকদের জন্য খারাপ লাগছে, একদম ঠিক কথা। আচ্ছা অর্ক, মানুষ তো মারা গেলেই ভূত হয়, আর মৃত্যু তো সুখের না। ঠিক, সুচরিতা ম্যাডাম ঠিক বলেছেন। এবার আমি তাহলে শুরু করি সেকেন্ড ঘটনা, কারণ আপনাদের অনেকেরই এখনো ডিনার হয়নি। তো পূরবী ম্যাডাম লিখেছেন, অনেকদিন পর দাদার গল্প শুনছি। হ্যাঁ, আপনাদের থেকেও অনেকদিন আপনাদের সঙ্গে কথা হয় না, ঘটনা বলতে বলতে আপনাদের সঙ্গে একটু কথা বলা হয়, ভালো লাগে, সেটা খুব ভালো লাগে। আপনারা খুব সহজে, খুব কম সময়ের মধ্যে আমাকে নিজের করে নিয়েছেন, তার জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আপনারা প্রত্যেকটা মুহূর্ত দিচ্ছেন, আপনাদের মূল্যবান। আমিও চেষ্টা করি আমার তরফ থেকে যতটা পারি সেই মুহূর্তগুলোর মূল্য দিতে, তাই তো? হ্যাঁ, আমি আসবো অর্ক, আমি আস্তে আস্তে আশা আবার বাড়িয়ে দেবো, ঠিক আছে? আমার কিছু কারণে আমার রেগুলার আসা হচ্ছিল না। চলুন এবার শুরু করা যাক রঞ্জিতা ম্যাডামের ঘটনা, নাহলে অনেকে খাওয়া দাওয়া হয়নি, দেরি হয়ে যাবে। যেটা বললাম, এই ঘটনাটা আমাকে দিয়েছে রঞ্জিতা পাল। রঞ্জিতা ম্যাডাম এখানে আছেন। রঞ্জিতা ম্যাডাম, আমার ঘটনা বলার সময় যদি কিছু ইনফরমেশন ভুল বলে থাকি প্লিজ সেটাকে সংশোধন করে দেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। শুরু করা যাক। রঞ্জিতা ম্যাডাম এই ঘটনাটা পেয়েছেন ওনার এক পাড়াতুতো বোনের কাছে। হয় না, নেবার থাকে অনেক সময়, ভাই বা বোনের মতন হয়ে যায় বা দাদার মতো হয়ে যায়, ওরকম পাড়ার এক বোনের কাছে, পাড়াতুতো বোন, এরকম একজন বোনের কাছে উনি ঘটনাটা পেয়েছেন। এবং ঘটনাটা সেই বোনের মানে নিজের অভিজ্ঞতার পাঠ। এবং ঘটনাটা কিন্তু, আমি আবার বলছি, ঘটনাটা কিন্তু যথেষ্ট ভয়ের, ভীষণ ভয়ের, এবং ঘটনাটা আজকেও ঘটে, ঠিক আছে? মন দিয়ে শুনুন ঘটনাটা, একদম মন দিয়ে শুনুন, উপলব্ধি করুন ঘটনাটা। ওনার এই যে পাড়াতুতো বোন ছিল, এই বোনের একটা নাম দেওয়া যাক, আসল নামটা ডিসক্লোজ আমি করব না, একটা কোনো নাম দেওয়া যাক, ইপসিতা। একটা ইমাজিনারি নাম দিলাম আমি, ইপসিতা। তো এই ইপসিতা ম্যাডামের যিনি ঠাকুমা ছিলেন, উনি কৃষ্ণনগরের থাকতেন।
কৃষ্ণনগরে একটি বর্ধিষ্ণু পরিবারের বলা যেতে পারে একটি বিশাল জায়গা নিয়ে জমিদারি বাড়ির মতো একটি অট্টালিকা ছিল এবং ওনার ঠাকুমা নিজের বাবার কাছ থেকে ওই বাড়িটা পেয়েছিলেন। তার কারণ ঠাকুমার কোনো ভাই বা দাদা ছিল না। ওই বাড়িতে ইপ্সিতা ম্যাডামের ছোট কাকা আর কাকিমা থাকতেন। আর ইপ্সিতা ম্যাডামের কাকা থাকতেন মানে কি, ইপ্সিতা ম্যাডামের বাবা ছিল তার দাদা, আর আরেক দাদা অন্য জায়গায় থাকতো। তার মানে কি 3 ভাই, তাদের মধ্যে যে সবচেয়ে ছোট ভাই যে হলো ছোট কাকা, সে নিজের স্ত্রীকে নিয়ে কৃষ্ণনগরে মায়ের সঙ্গে থাকতেন। মা, বাবা বা ইপ্সিতা ম্যাডামের ঠাকুরদা বলতে পারেন, হ্যাঁ জমিদার বাড়ির মতোই বলতে পারেন। ভুবন মনমোহন ম্যাডাম ঠিকই বলেছেন, 2টো বাড়ি ছিল বোধহয়। তো থ্যাংক ইউ মধুমিতা ম্যাডাম। তো এই যে ছোট কাকা যে থাকতো, ছোট কাকার যিনি ওয়াইফ ছিলেন কাকিমা, উনি খুব সুন্দরী মহিলা ছিলেন, মাথা ভর্তি চুল, কিন্তু প্রচন্ড রাগ ছিল, ক্রোধ যাকে বলা চলে। ক্রোধ এতটাই ছিল যে ওনার নাকি কুষ্টি বলুন বা হাত দেখে কোনো জ্যোতিষ বলেছিল যে ওনার রাগের কারণে ওনার মৃত্যু কিন্তু হতে পারে। তো কি হয়েছিল তাহলে শোনা যাক। আপনাদের এক্ষুনি বললাম যে কাকিমার প্রচন্ড রাগ ছিল বা ক্রোধ ছিল। তো ওনার রাগকে অ্যাকচুয়ালি সবাই ভয় পেত এবং সেই জ্যোতিষ বলেছিল যে ওর যেহেতু রাগের চোটে প্রাণও যেতে পারে, সেহেতু বাড়ির লোককে বলেছিল যে ওর সঙ্গে একটু মেনে চলার চেষ্টা করবে, মানে ও রাগ দেখালে যে আপনারাও রাগ দেখাবেন এই ধরনের জিনিস কিন্তু করবেন না। তো ঠিক আছে। তো এরপরে একটি ঘটনা ঘটল যেটা পুরো ভবিষ্যৎ বর্তমান সবকিছুকে ওলট পালট করে দিল। কি হলো, একদিন ছোট কাকা ওনাকে বলল, কৃষ্ণনগরে যখন থাকতেন, যে আজকে আমরা 3:30টার সময় এসে কোথাও বেরোবো। তো কাকিমা সেই এক্সপেকটেশন নিয়ে আছেন যে কোথাও বেরোবো, কিন্তু যে কোনো কারণেই হোক ছোট কাকার আসতে অনেক দেরি হলো। অনেক বলবো না, ওই 3:45 মানে 3:30টার জায়গায় একটু দেরি হয়েছে, সরি অনেক না একটু। তো এবার যথারীতি কাকিমা প্রচন্ড রেগে গেল, কিন্তু রাগটার বহির প্রকাশ তক্ষুনি কিন্তু উনি করলেন না। ছোট কাকা এসে বললে একটু দেরি হয়ে গেছে, কাজের চাপ ছিল, চলো খাওয়া দাওয়া করে আমরা বেরোই। কাকিমাও কিন্তু কিছু বললেন না, উনি সব খাবার টাবার টেবিলে দিয়ে দিলেন এবং খাওয়া দাওয়া সবাই করলো। এবার খাওয়া দাওয়ার পরে এই কাকিমা যেটা করলো, কাকিমা বাথরুমে গিয়ে, ওনাদের বাথরুমে ওই মানে চাষবাস করার জন্য যেসব পেস্টিসাইডস ইউজ করা হয় না, পোকা মারার ওষুধ পেস্টিসাইডস, তো ওই ধরনের পেস্টিসাইডের বোতলের উনি রাগের মাথায় পেস্টিসাইডটা পুরো খেয়ে নিলেন। এবার খেয়ে নেওয়ার পরে উনি বুঝলেন যে উনি কি মারাত্মক ভুল করেছেন। উনি তখন, ওনার রাগটা পড়ে গেছে, উনি হাজব্যান্ডকে গিয়ে বললেন, শোনো আমি রাগের মাথায় এরকম খেয়ে ফেলেছি, আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। 10 মিনিটের মধ্যে হাজব্যান্ড রেডি হয়ে ওকে নিয়ে হসপিটালে চলে গেল, কাকিমাকে নিয়ে। ডাক্তার ওয়াশ করলো, অনেক কিছু করলো, কীটনাশক, ঠিক ভুবন মনমোহিনী ম্যাডাম ঠিক বলেছেন, ডাক্তাররা অনেক কিছু করলো, পেট ওয়াশ করলো, কিন্তু বললো যে একে আমরা বাঁচাতে পারবো না, কারণ উনি যে মানে ওই পেস্টিসাইড বা কীটনাশকটা খেয়েছেন রাগের মাথায় পুরো বোতল,
ওটা নাকি এক বালতি জলে এক ছিপি দিলে কাজ হয়। সেখানে একটা মানুষ যদি এক বোতল রাগের মাথায় খেয়ে নেয় তাহলে সেটা কি ভয়ঙ্কর হতে পারে। তো যাই হোক, কাকিমাকে কিন্তু আর বাঁচানো গেল না। কাকিমা মারা গেলেন। আমার মরে যাওয়া কত বলাটা উচিত হয়নি। কাকিমা মারা গেলেন। আর তারপর শুরু হলো সত্যিকারের ভূতের ঘটনা। কি হলো শোনা যাক তাহলে। এই ফাঁকে আপনাদের একটা কথা বলে রাখি, এই কাকিমার তখন দুটো বাচ্চা ছিল। একটি ছেলে ছিল 1.5 বছরের আর একটি ছিল 5 মাসের। এই অবস্থায় উনি মারা যান। তো মারা যাওয়ার পরে এবার শুরু হলো নানা রকমের উৎপাত। প্রতিদিন এরপরে দেখা গেল যে রাত 1:30টার সময় উনি নিজের হাজবেন্ডের বেডরুমে আসতেন, খাটের কাছে গিয়ে বসতেন, আবার চলে যেতেন। হাজবেন্ডের যেহেতু পৈতে ছিল সেহেতু খুব বেশি কাছে ঘেঁষতে পারত না। তারপর প্রত্যেক দিন রাত্রে ওনাদের কি ছিল, পরপর 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 প্রচুর ঘর ছিল এবং একটা ঘরের মধ্যে দিয়ে আর একটা ঘরেও যাওয়া যেত। তো ওই ঘরগুলোর পরে একটি বিশাল ডাইনিং স্পেস ছিল, যেখানে এই ধরুন বিশাল টেবিল, যেখানে 18-20 জন খেতে পারে। আর সেই ডাইনিং স্পেসের পরে ছিল একটি, ওনারা বলতেন দালান ঘর। সেই ঘরের মধ্যে র্যাকের মধ্যে সব বাসন রাখা থাকতো। কি করে না, একটা র্যাকে সব ছোট সাইজের কাঁসার বাটি, তার উপরের র্যাকে আর একটু বড় সাইজের কাঁসার বাটি, একদম ওপরে ধরুন গ্লাস রাখা আছে আর একদম নিচে ধরুন থালা রাখা আছে। তো 1:30টার সময় প্রতিদিন ওই বাসন গোছানোর ঝনঝন ঝনঝন করে আওয়াজ হতো। সবাই বুঝতে পারতো যে কাকিমা এসছে। এবার কি হতো, ঠাকুমা যে ঘরে ছিলেন ওই ঘরে দুটো বড় বড় খাট থাকতো। ওনারা মশারি টাঙিয়ে ঘুমোতেন। একটা খাটে ঠাকুমা শুতেন ওনার ওই 1.5 বছরের ছেলেটিকে নিয়ে। আর বলা হয়নি, কাকিমার মৃত্যুর পর ওনাদের যে জেঠু বা বড় দাদা যে আরেকজন, সে 5 মাসের বাচ্চাটাকে নিয়ে চলে গেছিল। তার কারণ তার নিজের কোনো ছেলে ছিল না, সুতরাং তার ছোট ভাইয়ের বাচ্চাটাকে সে নিজে মানুষ করবে বলে নিয়ে চলে গেছিল। শুধু বড় ছেলে ওনার কাছে থাকতো। তো এই বড় ছেলে ঠাকুমার কাছে মানুষ হয়েছিল এবং ঠাকুমার সঙ্গে রাত্রে শুতেন। তো প্রত্যেক দিন রাত 1:30টার সময় ওই বাসনের আওয়াজ হতো, যেন বাসনটাকে দালান ঘরে গুছিয়ে রাখছে। তারপরে ঠাকুমার ঘরে খিলটা অটোমেটিক খুলে যেত। কাকিমা ঘরে ঢুকতেন। ঘরে ঢোকার পরে আবার দরজা বন্ধ হয়ে যেত, খিল পড়ে যেত। উনি দুটো খাটের মধ্যিখানে এসে মশারির বাইরে দাঁড়াতেন, নিজের 1.5 বছরের ছেলেকে দেখতেন। কিছুক্ষণ থাকতেন, তারপর উল্টো দিকের দরজার খিল খুলে যেত, উনি চলে যেতেন, আবার খিল বন্ধ হয়ে যেত। এই ঘটনাটা রেগুলার হতো, ঠিক আছে। এবার কি হলো যে ইপসিতা ম্যাডাম একবার ছোটবেলায় কৃষ্ণনগরে নিজের ঠাকুমার বাড়িতে থাকতে যান। তো ওনারা সবাই ঘরে শুয়েছেন, চাদর দিয়ে ঠাকুমার ঘরেই সবাই শুয়েছে। রাত্রে ঠিক 1:30টার সময় ওই বাসন কোসনের আওয়াজ, সবাই বুঝে গেছে কাকিমা এসছে। খিল খুললো, কাকিমা এলো, সব চাদর মুড়ি দিয়ে আছে। আর হ্যাঁ, যখন বাসনের আওয়াজ হতো ঠাকুরদা বলতো, তোরা চিন্তা করিস না, সব ঘুমো, আমি জেগে আছি।
মনের জোর দেওয়ার জন্যে। ওই কাকিমা আসতো, কিছুক্ষণ দাঁড়াতো, তারপর আবার চলে যেত। দালান ঘরের পাশে একটি ঘর ছিল যেখানে দুধ টুধ গরম করা হতো, কারণ সন্ধ্যের পর কেউ কিচেনে আর যেত না। তো মাঝে মাঝে দেখা যেত যে তখন ঠাকুমা ওই ছেলেটির জন্য দুধ গরম করছে, ওই রড ধরে ওই ঘরের মধ্যে ওই কাকিমা কিন্তু দাঁড়িয়ে আছে লাল পাড় শাড়ি পরে। তো যাই হোক, সে নিজের মতো তারপর চলে যেত। কাকিমাকে কি চোখে দেখা যেত না? প্রেজেন্স চোখে দেখা যেত, সবাই দেখতে পেত। একদম লাল পাড় শাড়ি পরে, বলছি না, ইনফ্যাক্ট তার গলার আওয়াজেও শোনা যাবে, এবার সেটাতে আমি আসবো। তো এরপর একদিন বাচ্চারা সব উঠোনে খেলছে আর অন্যান্য বাচ্চাদের সঙ্গে। হঠাৎ বাচ্চাগুলো দেখে দালানের কাছে একটা সিঁড়ি, সেখানে লাল পাড় পরা একজন মহিলা বসে আছে। একটা বাচ্চা যেই বলেছে যে ওই দেখো লাল পাড় পরা একজন বসে আছে শাড়ি, আস্তে আস্তে সেই মহিলা কিন্তু মিলিয়ে গেল। এবার ইপসিতা ম্যাডাম একবার ছোটবেলায় ঠাকুমার কাছে গেছেন। দুপুরবেলা ছাদে কাপড় মেলা হয়, কাপড় ছাদ থেকে তুলে আনতে হবে। বাড়িতে যে কাজের বউ সে অন্য কাজে রত, কিন্তু বাড়ির লোক বলছে কাপড়গুলো তো তুলে আনতে হবে। তো ইপসিতা ম্যাডাম বললেন ঠিক আছে, আমি গিয়ে কাপড়গুলো নিয়ে আসবো বলে সে ছাদে গেছে। ছাদে চিলেকোঠা ঘর ছিল, সে দৌড়ে ছাদে গেছে। এবার কাপড় নিয়ে হঠাৎ নামার সময় দেখে কাকিমা ওই ঘরের মধ্যে খাটে বসে আছে, পা দোলাচ্ছে। ও কোনো রকমে কাপড় নিয়ে রুদ্ধশ্বাসে ঝাঁপ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে চেঁচাতে চেঁচাতে এলো। কাকা ছিল, কাকা কোনো রকমে ওকে জড়িয়ে ধরে নিয়ে গেল। ওর দুদিন তারপর জ্বর ছিল, ইপসিতা ম্যাডামের দুদিন জ্বর ছিল। এরপরে একবার ইপসিতা ম্যাডামের মা ওইখানে গেছে, ওই কৃষ্ণনগর ওই বাড়িটায় সে আছে নিজের মায়ের কাছে। তো একদিন রাত্রে বা সন্ধ্যের দিকে লুডো খেলা হচ্ছে, ওনার বাথরুম পেয়েছে। ওখানে নিয়ম ছিল যে একা রাত্রে কেউ বাথরুম যাবে না, কারণ বাথরুমটা প্রথমত তো এই কাকিমা আসেন রোজ এবং উনি এখনো আসেন, এবং দ্বিতীয়ত বাথরুমটা অনেকটা দূরে। কতটা দূরে সেই বর্ণনাটা এবার আমি দিই। বাথরুম পেয়েছে, ও বললো দূর কি আর হবে, নিজেই চলে যাই বলে উনি গেছেন। এবার বাথরুম যেতে গেলে কি বেশ কয়েকটা দালান আছে ক্রস করতে হবে, বেশ কয়েকটা কোলাপসিবল গেট আছে ক্রস করবে, তারপর একটা চৌবাচ্চা আছে সেটাকে ক্রস করে যেতে হবে, তারপর আরো কয়েকটা চৌবাচ্চা আছে, তারপর মেন টয়লেট, একটা টয়লেট আছে আর একটা চান করার বাথরুম আছে। তো তখনকার দিনের ব্যাপার স্যাপার তো একটু পুরোনো দিনের, তো কাপড় জামা চেঞ্জ করে বাথরুমে যেত আর কি। তো ইপসিতা ম্যাডামের মেয়ে বাথরুমে গেছে, গিয়ে ইপসিতা ম্যাডামের মা, সরি মেয়ে না, বাথরুমে গেছে। বাথরুমে গিয়ে যে বাথরুম করবে একটা অদ্ভুত খিলখিল করা হাসি শুনেছিল। সে হাসি শুনে এতটাই ভয় পেয়ে গেছিল যে হিসি করা বা টয়লেট করা দূরের কথা, সে কোনো রকমের বাথরুম থেকে বেরিয়ে এসছে, এবং যখন বেরিয়ে এসছে তখন সেই হাসির আওয়াজটা আরো বিভৎস। সে চিৎকার করছে, সে যত জোরে চিৎকার করছে ঠিক তত জোরেই আরো সেই বিভৎস হাসিটা হচ্ছে। তারপর দৌড়ে আর কি ওনার কাকামুনি বা আরো যারা ছিলেন বাড়ির লোকজন তারা এলো এবং এসে কোনো রকমে ওনাকে ধরে নিয়ে গেল এবং ওনাকে বকাবকি করলো যে তোমাকে তো বলা হয়েছিল যে একলা কখনো বাথরুমে আসবে না, তুমি দাও জোর করে কেন এসেছিলে। তো এত কাণ্ড হওয়ার পরে ঠিক করা হলো যে গয়ায় পিণ্ডদান দেওয়া হবে। তো কাকামুনি
গয়ায় গেলেন নিজের বড় ছেলেকে নিয়ে, কারণ ছোট ছেলে তো জেঠু মানুষ করছে, সুতরাং ছোট ছেলেকে নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে ছোট ছেলেকে বলতে হবে যে তোর আসল বাবাকে, বা তুই যার কাছে মানুষ হয়েছিস সে তোর বাবা নয়। এইসব কারণে ও নিজের বড় ছেলেকে নিয়ে উনি গেছিলেন পিণ্ড দিতে, ওই প্রেজ্য নিতে। তো সেখানেও নাকি সেই কাকিমা এসে বলে, তুই ছোট ছেলেকে তুমি নিয়ে আসনি, আমি তোমার এটা অ্যাকসেপ্ট করব না, আমি পিণ্ড নেব না। এবং কিন্তু গয়ায় পিণ্ডদান করতে পারেনি। এরপরে নিজের ছোট ছেলের কথা ভেবে কাকামণি সেকেন্ড ম্যারেজটা করে। কিন্তু সেকেন্ড ম্যারেজ করার পরেও ফুলশয্যার দিন রাত্রে নাকি দরজার কাছে এসে কাকিমা দাঁড়িয়েছিল। ইনফ্যাক্ট এরপরে যখন সেকেন্ড ওয়াইফের, ওনার কাকা সেকেন্ড ওয়াইফের যখন বাচ্চা হবে, তখন নাকি অপারেশন থিয়েটারে ওনার সেকেন্ড ওয়াইফ মারা যায়। তখন নাকি কাকিমা এসে বলেছিল যে আমি অন্য কাউকে থাকতেই দেব না, এবং তার কিন্তু সেকেন্ড ওয়াইফ মারা যায়। যাই হোক, সেই মেয়ে বড় হয় এবং মেয়ের বিয়ের পরে নাকি একদিন জামাই শুয়ে আছে, জামাই পেছনে তাকিয়ে দেখে কাকিমা দাঁড়িয়ে আছে, মানে জামাইয়ের মাথায় হাত দিয়েছে, তাকিয়ে দেখে কাকিমা। জামাই সারা রাত ঘুমোয়নি, সিগারেট কাটিয়ে দিয়েছিল। ইনফ্যাক্ট ছোট ছেলের কাছেও কাকিমা যেত, যে জেঠুর কাছে মানুষ হতো। কিরকম না, যখনই ছোট ছেলেটি জ্বর হতো তখন কেউ কিন্তু ছেলেটির পেছনে গিয়ে দাঁড়াতে পারতো না। জ্বর হলেই কাকিমা গিয়ে ছেলেটার পেছনে দাঁড়াতো। একবার জেঠু চেষ্টা করেছিল দাঁড়াতে, জেঠুকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। ইনফ্যাক্ট কাকিমা অন্য কাউকে দাঁড়াতেই দিত না, যেই যেত তাকে ধাক্কা দিয়ে ফেলে দিত। তার মানে উনি থাকতেন এইখানেই মৃত্যুর পরেও, বা থাকেন, এখনো থাকেন, কারণ ঘটনাটা আজও ঘটে। আমি খুব কম ঘটনার ক্ষেত্রে বলেছি দেখবেন যে আজও ঘটে, কিন্তু এই ঘটনাটা আজও ঘটে। এবং থাকতেন এখানেই, এবং যেহেতু ছোট ছেলে জেঠুর কাছে মানুষ হতো, ছোট ছেলে যখন জ্বর হতো উনি কিন্তু ওইখানে চলে যেতেন। তো এটা ছিল রঞ্জিতা ম্যাডামের দেওয়া একটি ঘটনা। যদি কিছু মিস করে থাকি রঞ্জিতা ম্যাডাম বলবেন, আপনি লাইভে তো আছেন, বা যদি কোনো ইনফরমেশন ভুল হয়ে থাকে বা মিসিং। কিন্তু ঘটনাটা কিন্তু ভয়ের, মানে আপনারা যদি ভাবেন যে আপনারা ওইখানে গেছেন এবং জানেন এটা হয়, আমার কাছে ঘটনাটা শোনার পরে গেছেন এবং 1:30টার সময় দেখছেন একজন আসছে, জিনিসটা কি মারাত্মক বলুন তো, কি মারাত্মক। ঘটনাটা ভীষণ ভয়ের, এবং ঘটনাটা আরো ইন্টারেস্টিং হয়ে উঠেছে তার কারণ ঘটনাটা আজকেও ঘটছে। হ্যাঁ, ইতালি ম্যাডাম ঠিকই বলেছেন, ঘটনাটা খুবই কষ্টের। যেটা বললাম যে ভূতের ঘটনা কোনোদিন আলটিমেটলি কিন্তু আনন্দের হতে পারে না, কারণ ভূতের ঘটনা তখনই ঘটবে যে সে যখন বস্তুস্তর মানে আমাদের এই পৃথিবীটাকে বস্তুস্তর বলা যেতে পারে, কারণ এখানে তো আমাদের সবার রক্তচামড়া থাকে। সে যখন বস্তুস্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, তার মানে কি তার মনে কোনো কষ্ট আছে, তাই সে বারবার এখানে আসছে, চেষ্টা করছে প্রিয়জনের কাছে। সুতরাং আলটিমেটলি কোনোদিন এগুলো আনন্দের হয় না, ভয়ের হয়, দুঃখের হয়। যাই হোক, ঠিক বলেছেন মধুমিতা ম্যাডাম। এবার তিশা ম্যাডাম ঘটনাটা খুব ভয়ঙ্কর, হ্যাঁ খুব কষ্টের। এবার 1-2 মিনিট ব্রেক নিয়ে আমি আমার শেষ ঘটনাটা বলবো, যেটা আমাকে তনুশ্রী ম্যাডাম দিয়েছেন। আচ্ছা, রঞ্জিতা ম্যাডাম থ্যাংক ইউ,
ঘটনাটা যে ঠিকঠাক আছে। ওই ছেলে দুটোকে তাদের আসল মা বাবার পরিচয় দিয়ে পিণ্ডদান করানো উচিত ছিল, এটা বাড়ির লোকের ভুল। আমি একেবারে সহমত তোমার সঙ্গে তনুশ্রী, যে যখন পিণ্ডদান করতে যাওয়া হয়েছিল সত্যি কথা বলে পিণ্ডদান করলেই বোধহয় ভালো হতো, কিন্তু কিছু করার নেই। নিজের সন্তান ফেলে গেছেন, দুঃখ তো থাকবেই, একদম ঠিক কথা। মিতালি ম্যাডাম ঠিক বলেছেন। মানে সে মেটেরিয়াল ওয়ার্ল্ডে এনজয় কি ওয়ার্ল্ডের নয়, কিন্তু তার কাজ আছে পরে, অথচ প্রয়োজনটা চায় না, কারণ সে এই জগতের নয়। অত্যন্ত দার্শনিক চিন্তা ভাবনা করতে করে বিক্রমদার গল্পগুলো। ভাবো, দার্শনিক জিনিসপত্র ভাবতেই পারো অর্ক। দার্শনিক জিনিস নিয়ে ভাবার কোনো শেষ নেই, সুতরাং যতটা দরকার ততটাই ভাববে। হ্যালো সংঘমিত্রা ম্যাডাম, তাও আবার এত ছোট ছোট বাচ্চা, ঠিক। আচ্ছা, পরের ঘটনাটা এবার আমি আস্তে আস্তে তাহলে এগুই। থ্যাংক ইউ বিক্রমজিৎ, খুব সুন্দরভাবে বললেন, অসাধারণ ভয়েস আপনার, থ্যাংক ইউ। আপনার ভয়েসটাও খুব ভালো ম্যাডাম, আপনি যে ঘটনাগুলো দিয়েছেন রঞ্জিতা ম্যাডাম, আপনার ভয়েসটাও খুব সুন্দর। আমাকে একটা মিনিট সময় দিন। ওই যে সেকেন্ড কাকিমার বাচ্চাটার কি হলো, ওই সেকেন্ড কাকিমার বাচ্চাটাই যখন বড় হলো, তার যখন বিয়ে হলো, বিয়ের পর জামাই যখন ওই বাড়িতে থাকতে এলো, তখনই ওই মানে পেছনে একদিন রাত্রে হাত দিয়ে হাত লেগেছে, আমি যেটা লাস্টে বললাম, তখন জামাই পেছনে তাকিয়ে দেখে যে কাকিমা দাঁড়িয়ে আছে, এবং সেই দেখে সে এত ভয় পেয়ে যায় যে সে সারা রাত স্মোক করে কাটিয়ে দেয় জেগে, এবং সে বলে যে আমি এই ভূতের বাড়িতে আর কোনোদিন আসবো না, এবং মোস্ট প্রবলি তারপর বোধহয় সে আর ওই বাড়িতে কোনোদিন আসেনি। এবার এই ঘটনাটায় আসি। এই ঘটনাটা এফোর্টগুলো বিক্রম দেখ আলাদা করে, পাপের নোট করে ব্রেক নিয়ে রিকালেক্ট করে কি পেপার নোট, আচ্ছা পেপারের নোট নিয়ে। রিয়েলি গ্রেটফুল টু বি আ পার্ট অফ ইয়ার লাইফ, থ্যাংক ইউ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি শেষ ঘটনাটা শুরু করি। কাকিমা তো মুক্তি পেল না, না এখনো তো কাকিমা মুক্তি পায়নি, কারণ অ্যাকর্ডিং টু রঞ্জিতা ম্যাডাম কাকিমা আজও আসে। আচ্ছা, এবার শুরু করা যাক শেষ ঘটনাটা। এটা আমাকে দিয়েছে তনুশ্রী ম্যাডাম। তনুশ্রী ম্যাডামের এই, আচ্ছা তনুশ্রী ম্যাডাম, আমি যদি কিছু এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ডেটা পয়েন্টস আছে, ডেটস, তো কিছু যদি ইনফরমেশন ভুল থাকে আপনি কারেক্ট করে দেবেন। এই ফেব্রুয়ারিতে তনুশ্রী ম্যাডামের ফেব্রুয়ারিতে ওনার 2 বছরের বিয়ে কমপ্লিট হবে, 2 বছর হয়েছে জাস্ট, বিয়ে কমপ্লিট হবে এই ফেব্রুয়ারিতে, ওনার সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো 2022 সালে এই অক্টোবর নভেম্বর মাসে ওনাদের বাড়িতে কেউ কার্তিক ফেলে যায়। বলে যে মানুষ যখন মানুষের ভালো চায়, এটা আমি আগে জানতাম না, আমি তনুশ্রী ম্যাডামের কাছেই জানলাম, মানুষ যখন মানুষের ভালো চায় একটা নোট লিখে, একটা কোনো পজিটিভ নোট লিখে আর কি বোধহয় বাড়ির সামনে কার্তিক রেখে দিয়ে যায়, এবং যার জন্য রেখে যায় তাকে বোধহয় সেই কার্তিকের মূল্যটা যে রেখে গেছে তাকে দিতে হয়। তো এরকম একটা ইনসিডেন্ট হয়, এবং ওনাদের বাড়ির সামনে
2022 সালে অক্টোবর নভেম্বর মাসে কেউ কার্তিক ফেলে যায় বা রেখে যায়। সুতরাং এই বছর যে কার্তিক পুজোটা হবে সেটা হবে এই বাড়ির 3rd কার্তিক পুজো। এবং এই কার্তিক পুজোর আগে থেকে কমলিকা ম্যাডামের মধ্যে কিছু অদ্ভুত ফিলিংস আসতে শুরু করে। কি হয় না, পুজো তো হয় বড় করে ঠিকঠাক, ওনার যেটা হয় যে উনি রাত্রে যখন ঘরে ওয়াশরুমে যান বা যেতেন, তখন উনি কি করতেন, নিজের বেডরুমের লাইটটা জ্বালিয়ে, ওনার লিভিং স্পেসটা বা বাইরের ঘরটা অনেকটা বড়, উনি বাইরের ঘরে লাইট জ্বালাতেন না। উনি টয়লেটে যেতেন, ওয়াশরুমে যেতেন, ওয়াশরুমে দরজাটা রাত্রে আর কে যাবে, হালকা বোধহয় খুলে রাখতেন, বেডরুমের লাইট জ্বলতো, ওই আলোয় দেখে উনি ওয়াশরুমে চলে যেতেন। এবার ওয়াশরুমে গিয়ে ওনার মনে হতো কেউ যেন দৌড়ে ওনার ঘরে বেডরুমে চলে গেল। এরকম বেশ কয়েকবার হয়েছে। ইনফ্যাক্ট এরকম হয়েছে যে উনি ওয়াশরুমে গেছেন, হঠাৎ ওনার মনে হয়েছে ঘর থেকে যেন কেউ দৌড়ে বেরিয়ে গেল। উনি তো আবার ভেবেছেন ওনার হাজবেন্ড হয়তো গেছে চার্জার ইত্যাদি কিছু নিতে। তো উনি ঘরে গিয়ে যখন হাজব্যান্ডকে বলেছে যে তুই বাইরে এসছিস, উনি বোধহয় তুই করেই বলেন কথা, তো বাইরে এসছিস, হাজব্যান্ড বোধহয় বলেছে যে না আমি তো বাইরে যাইনি। এই নিয়ে নাকি ওনাদের মধ্যে আবার কথার কাটাকাটিও হয়েছে যে তাহলে কে গেল, এই গেল ওই গেল। তো এইসব নানা রকম হতো। এবং এরপরে যেটা হওয়া শুরু হলো যে কার্তিক পুজোর পরে, অ্যাকচুয়ালি তনুশ্রী ম্যাডামের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি খুব কাছাকাছি জায়গায়। তো উনি দুটো বাড়িতেই মানে যাতায়াত করেন, এবং অনেক সময় সন্ধ্যের দিকে ওনাকে নিজের বাড়িতে বা শ্বশুর বাড়িতে একলা থাকতে হয়। তার কারণ ওনার হাজব্যান্ড বা ওনার শ্বশুরমশাই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, ওনার শাশুড়ি মায়েরও কখনো কখনো এদিক ওদিক নানা রকম কাজ থাকে, তো উনি একলা থাকেন। এবং ওনার বাড়ির উল্টো দিকে একটা বাড়ি তৈরি হয়েছে যেখানে এখনো কেউ থাকে না, বাড়িটা ফাঁকা। তো উনি যখন উনি যখন এই একলা থাকেন, উনি ফিল করেন বা করতেন যে কেউ যেন ওনার উপরে চোখ রেখেছে, কোনো খারাপ ভাবে না, কেউ যেন আছে ওই বাড়িতে যে ওনার উপরে নজর রেখেছে, উনি যাতে মানে কোনো বিপদ না হয় সেই দিকে চোখ আছে। এবং উনি যখন কোনো রান্না করছেন, কেউ যেন দেওয়ালের সামনে রান্নাঘরে দাঁড়িয়ে দেখছে। তারপর উনি ধরুন ট্রাউজার আর টি শার্ট পরে রান্না করছেন, কেউ যেন ওনার টি শার্ট ধরে একটা যেন কোনো বাচ্চা ওনার টি শার্ট ধরে টানলো। উনি আর চোখে দেখতেন, উনি পুরো ঘুরে দেখতেন না, উনি ফিল করতেন কেউ যেন টক করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল, অ্যাজ ইফ যেন কোনো একটা দুষ্টু বাচ্চা, নিষ্পাপ দুষ্টু ছেলে বাচ্চা ওই ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে সবসময় দৌড়ঝাঁপ করে বেড়ায়। তো হাজব্যান্ড বলেছিল যে তুমি কোনো মামা বাড়ি বলো বা অন্য কোনো কাজিনসের বাড়ি বলো, তো জেম্মা, তো উনি আমাকে জেম্মা বলেছিলেন, তো জেম্মার বাড়ি যেতে পারো। বাট উনি থাকতেন এবং উনি ফিল করতেন যে উনি যখন রান্না করে যখন রান্নাঘর থেকে বেরোচ্ছে, তখন কেউ যেন ওর সামনে দিয়ে চলে গেল ওনার বেডরুমে গিয়ে দেখছেন যে ঘরে কিন্তু আর কেউ নেই। ইনফ্যাক্ট উনি যখন ভালো কোনো রান্না করতেন, তখন নাকি বাড়ির লোক যখন বলে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে, তখন যেন আরো কোনো সত্তা আছে ওখানে যে বলে হ্যাঁ আমারও ভালো লেগেছে। সেটা একটা রহস্য। তো এরকম করে দিন কাটছিল। তো তারপর একদিন উনি বাড়িতে এসে দেখেন যে ওনার বেডরুমে আর কি ওয়ার্ড্রোবের উপরে কার্তিক রাখা, যেই 2022 সালে যে কার্তিক ঠাকুরকে ফেলে গেছিল, সেই কার্তিক ওনার ওয়ার্ড্রোবের উপরে রাখা। উনি জানতে পারেন পরে যে শ্বশুর মশাইদের ক্যাবিনেটের উপরে রাখা ছিল, কিন্তু ওখানে আরো ঠাকুর দেবতা রাখার বোধহয় প্রবলেম হচ্ছিল বলে ওটা এনে ওনার ওয়ার্ড্রোবের উপরে রাখা হয়। কিন্তু এই ঘটনাটা হওয়ার পর থেকে
এই বাড়ির মধ্যে যে একটা ছোট বাচ্চা বা একটা কোনো এক্সিস্টেন্স যে সবসময় ঘোরাঘুরি করছে, সেইটা হয়তো একটু কমে, কিন্তু ওনার নিজের মধ্যে একটা এখন একটা বেশ মাদারলি ফিলিং এসছে বলতে পারেন, একটা মানে অন্যরকম একটা ফিলিং এসছে, এবং উনি যেন একটা কোথায় থেকে উপলব্ধি করতে পারেন যে মানে ওনার বাড়িতে কোনো নতুন কারুর আগমন হবে, কোনো নতুন গেস্ট বলুন বা বাচ্চা বলুন, এবং ওনার মধ্যে একটা এখন মাদারলি ফিলিং কাজ করে। ঠিক আছে, তো এবং উনি এটাও দেখেন যে যে বাচ্চাটাকে উনি মনে হয় যেন বাড়িতে দৌড়ঝাঁপ করছেন, অ্যাজ ইফ যেন ওনার রিয়েলাইজেশন হয় যে বাচ্চাটা ধুতি পরে আছে, কি বলবো মানে ধুতি পরে আছে, পইতে আছে, ঠিক আছে, তো এরকম একটা বাচ্চা যেন বাড়ির মধ্যে সবসময় ঘোরাফেরি করছে, ওনার এটা সবসময় ওনার রিয়েলাইজেশন হয়। এবং উনি নাকি এখন স্বপ্নেও দেখেন বাল গণেশ বা বাল মহাদেব, এইসব নানা রকম স্বপ্ন উনি এখন দেখছেন। তো এই ঘটনাটা হলো অনগোয়িং, আমি যেটা বুঝেছি। তনুশ্রী ম্যাডাম আপনি আমাকে কারেক্ট করবেন, এবং এর উপর আমি যদি আপনাদের আরো কোনো ফিডব্যাক পাই আপনাদের জানাবো। এটা ঠিক ক্লাসিক্যাল গোস্ট স্টোরি নয়, বাট ডেফিনেটলি মানে একটু বিচিত্র স্টোরি। এবং এই যে বাড়ির মধ্যে একটা যে সত্তা আছে, সবসময় যাতায়াত করছে, ঘর ও ঘর করছে, এইটা এই যে কিসের সত্তা, এই যে এক্সিস্টেন্সের কি ব্যাপার, সেইগুলো ইজ শি অলরেডি আ মাদার? নো, আই ডোন্ট থিঙ্ক শি ইজ অলরেডি আ মাদার। ইনফ্যাক্ট তনুশ্রী ম্যাডাম এইখানে আছেন আর কি এই লাইভে, উনি অর্ক তোমাকে রেসপন্ড করতে পারবে। তো এইটা ছিল, হ্যাঁ, খুব মিষ্টি ঘটনাটা দেখা যাক। তো তনুশ্রী তুমি তো শুনলে, আমি কি কিছু মিস করেছি? তুমি তাহলে সেটা ক্ল্যারিফাই করে দিতে পারো, কারণ পরের দিন লোকে যখন শুনবে তখন এই ঘটনাটা মনে থাকতে নাও পারে। সুতরাং যদি কিছু ভুল ত্রুটি থাকে তুমি সেটা কিন্তু ক্ল্যারিফাই করে দাও। ওকে, তো এটা ছিল তনুশ্রী ম্যাডামের পাঠানো আমার আজকের শেষ ঘটনা। ঠিক আছে, তো আশা করি আপনাদের ভালো লাগলো। আমি আপনাদের সঙ্গে আজকে 3টে ঘটনা শেয়ার করলাম। ভালো কিছু ইন্ডিকেট, হ্যাঁ এক্স্যাক্টলি, অরিজিৎ বাবু ঠিকই বলেছেন, ভালো কিছু ইন্ডিকেট করছে, এটা একদম বলতে পারেন। এটা একটা পজিটিভ এনার্জি, কারণ তনুশ্রী ম্যাডাম নিজে এটার মধ্যে দিয়ে একটা পজিটিভ এনার্জি ফিলিং করছেন। তো আজও একা ছিলাম, বাট আর কিছু হয়নি। আপডেট থাকলে বলবো, হ্যাঁ একদম তনুশ্রী, তোমার কাছে আপডেট থাকলে আমাকে বলবে। এখানে যারা আছে এনাদের সঙ্গে আমি শেয়ার করব। দারুণ লাগলো, থ্যাংক ইউ তিশা ম্যাডাম। আর কারোর কিছু বক্তব্য আছে আপনারা বলতে পারেন, আমি কিছু রেসপন্ড করতে পারি, কারণ ঘটনা বলার সময় অ্যাকচুয়ালি সবসময় কনসেন্ট্রেট করা যায় না কমেন্টসগুলোতে। যদি কোনো কমেন্টস থাকে করতে পারেন, আমি 1-2 মিনিট ওয়েট করছি, যদি কিছু ডিসকাস করার থাকে করছি। May your life be showered with divine blessings. Thank you, Orko. Same applies to you. May your life be showered with divine blessings as well. দারুণ গল্পগুলো, আমাদের গল্প শেয়ার করার জন্য থ্যাঙ্কস। ওয়েলকাম মিতালি ম্যাডাম, খুব ভালো লাগলো। শর্মিষ্ঠা হাজরা ম্যাডাম, ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ। আর আপনারা আমার সঙ্গে প্লিজ একটু ইনসিডেন্টস শেয়ার করুন, যাতে আমি আবার লাইভে তাড়াতাড়ি আসতে পারি। ভালো ভালো ইনসিডেন্টস দিন, যেগুলো আমি শেয়ার করতে পারি। নেক্সট আবার কবে আমি জানিয়ে দেবো, সুমি ম্যাডাম আবার কবে জানতে পারবেন। থ্যাংক ইউ তনুশ্রী ম্যাডাম, লাইভ অ্যাজ ইউজুয়াল দারুণ, থ্যাংক ইউ। সুচরিতা ম্যাডাম, ভালো লাগলো, আমার সঙ্গে প্লিজ ইনসিডেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ মধুরিমা ম্যাডাম, আমি আবার শিগগিরই আসবো। সবাই ভালো থাকুন, গুড নাইট, টেক কেয়ার, বাই।